আজকে আমরা সমাধান করব র্যাপিড টেস্টের 9 নম্বর মডেল। তো এর আগে 8টা মডেল করানো হয়েছে, তো 9 নম্বর মডেল শুরু করা যাক। তো প্রশ্নগুলো বেশ ভালোই, আগের দিনও দেখেছি 8 নম্বর মডেলের প্রশ্নগুলো তোমরা ভালো করে করো প্রত্যেকে। এছাড়াও আমি এবার ঠিক করেছি ছায়া প্রকাশনের যে টেস্ট পেপার বেরিয়েছে সেটারও সমাধান করাতে শুরু করব। তো 9 নম্বর মডেলের গ্রুপ বি প্রথম প্রশ্ন কি দিয়েছে, কোন পরিবাহী ইলেকট্রনের বিচলন বেগ এবং সচলতার মধ্যে সম্পর্ক বার করতে হবে। ভিডি ইকুয়ালস টু মিউ, এই প্রমাণটা করতে হবে, করে নেবে। আচ্ছা, কোন তারের আয়তন স্থির রেখে দৈর্ঘ্য n গুণ করা হলে রোধ কত গুণ হবে দেখি। একের অর্থ তারের দৈর্ঘ্য, তারের আয়তন স্থির রেখে দৈর্ঘ্য n গুণ করলে প্রস্থচ্ছেদ n ভাগ হয়। মনে রাখতে হবে দৈর্ঘ্য যত গুণ করব প্রস্থচ্ছেদ তত ভাগ হবে। এবার দেখো, প্রাথমিক রোধ R সমান রো এল বাই এন, আর পরিবর্তিত রোধ R ড্যাশ বলে, দেখো রো থাকলো উপাদান পাল্টাচ্ছে না, দৈর্ঘ্যটা n গুণ হবে, তাহলে দৈর্ঘ্যটা হবে nn, আর ক্ষেত্রফলটা হবে n ভাগ মানে a বাই n। তাহলে কত হচ্ছে n স্কয়ার রো l বাই n, মানে n স্কয়ার r। তাহলে কি দাঁড়ালো উত্তর? তাহলে কি দাঁড়ালো, যদি আয়তন স্থির রেখে দৈর্ঘ্যকে n গুণ করা হয় তাহলে রোধ হবে n স্কয়ার গুণ। সুতরাং রোধ হবে প্রাথমিক মানের n স্কয়ার গুণ। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে কি, কোন একটা তারকে যদি টেনে তার দৈর্ঘ্য n গুণ করি তাহলে তার রোধ n স্কয়ার গুণ হয়। যদি ধরো বললাম দৈর্ঘ্যটা দ্বিগুণ করেছি তাহলে রোধ হবে 4 গুণ। যদি দৈর্ঘ্য টেনে 3 গুণ করি তাহলে রোধ কত গুণ হবে? 9 গুণ, 3 স্কয়ার। আচ্ছা, অবতল দর্পণের সামনে গতিশীল বস্তুর বেগের তুলনায় প্রতিবিম্বের বেগ বেশি হয়, এটা প্রমাণ করতে হবে। তো দেখো 2 নম্বর, অবতল দর্পণে ধরো সামনে কোনো একটা বস্তু রেখেছি, বস্তু ইউ দূরত্বে আছে, তাহলে প্রতিবিম্ব কেমন হবে যদি ইউ গ্রেটার দ্যান এফ হয়, বা ইউটাকে যদি এফ আর 2f এর মাঝে রাখি তাহলে সৎ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। তবে আমরা কি জানি, ইউভিএফ এর সম্পর্ক কি জানি, 1/b প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। এফটা কনস্ট্যান্ট, তাহলে যদি আমরা এটাকে টি এর সাপেক্ষে অবকলন করি, টি মানে হচ্ছে সময়, সময়ের সাপেক্ষে অবকলন করি, তাহলে কত আসছে -1/v স্কয়ার dv dt মাইনাস 1/u স্কয়ার du dt সমান 0। কারণ এফটা কনস্ট্যান্ট যেহেতু এফ ধ্রুবক। তাহলে du dt কি? du dt হচ্ছে বস্তুর বেগ, dv dt হচ্ছে প্রতিবিম্বের বেগ। তাহলে এখান থেকে কি বলেছে প্রমাণ করতে, দেখা হচ্ছে বস্তুর বেগের তুলনায় প্রতিবিম্বের বেগ বেশি হয়। তাহলে প্রতিবিম্বের বেগটা কত আসছে? dv dt আসছে
মাইনাস ভি স্কয়ার বাই ইউ স্কয়ার ডিইউ ডিটি। তো অবতল দর্পণে কোন একটা বস্তু যদি এগিয়ে যায়, ফোকাসের বাইরে থাকলে সৎ বিবর্ধিত, ফোকাসের ভেতরে গেলে অসৎ বিবর্ধিত। মানে এফ টু এফ এর মাঝে থাকলে সৎ বিবর্ধিত, আর যদি ইউ লেস দেন এফ হয় তাহলে হচ্ছে অসৎ বিবর্ধিত। তার মানে এটাকে আমরা লিখতে পারি এম স্কয়ার রৈখিক বিবর্ধনের স্কয়ার ইনটু ডিউ। তাহলে ফোকাসের বাইরে থাকলে এম গ্রেটার দেন একের থেকে বড় -1, এবং ফোকাসের ভেতরে থাকলে এফটা +1 এর থেকে বড়। সুতরাং যেহেতু এম স্কয়ার গ্রেটার দেন 1, অতএব ডিভি ডিটি গ্রেটার দেন ডিউ ডিটি। তাহলে এখানে কি এম স্কয়ারটা যেহেতু একের থেকে বড়, তাহলে কোনো বস্তুকে যদি অবতল দর্পণের সামনে আমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাই, তাহলে যে প্রতিবিম্ব তৈরি হবে তার যে বেগ, প্রতিবিম্বের বেগটা বস্তুর বেগের থেকে বড় হবে। কারণ কি? কারণ হলো এম স্কয়ারটা একের থেকে বড়। তাহলে এম স্কয়ার যদি একের থেকে বড় হয়, তাহলে প্রতিবিম্বের বেগ বস্তুর বেগের থেকে বড় হবে। ভালো প্রশ্ন। পরের প্রশ্নে যাব। এরপর 3 নম্বর প্রশ্ন কি বলেছে? কোন স্থানে বিভব দেওয়া আছে 3x + 2y²। বিভব বলেছে 3x + 2y² বিভব 3,1 বিন্দুতে প্রাবল্য। তাহলে প্রথমে আমরা ex টা বার করি। ex মানে মাইনাস ডেল ভি ডেল x, তাহলে কত হলো -3। ey টা কত হবে? মাইনাস ডেল ভি ডেল y 4y, ডেরিভেটিভ করলাম মাইনাস, আর ez হবে 0। তাহলে x এর মান কত দিয়েছে? 3। x এর মান বসানোর দরকার নেই, কারণ x নেই। অতএব ex টা দাঁড়ালো -3। ey টা তাহলে কত হবে? y মানটা দিয়েছে 1, তাহলে -4, আর ez হচ্ছে 0। অতএব e ভেক্টরটা কত আসছে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে প্রাবল্য আসছে, কোন একক দেয়নি এখানে, তাহলে প্রাবল্য কত হবে? ex i cap প্লাস ey j cap প্লাস ez k cap। তাহলে -3 i cap প্লাস 4 j cap, আর জিরোটা নেই। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কত হবে? √3 স্কয়ার, -3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16, তার মানে 5 ইউনিট, 5 একক। তাহলে 3,1 বিন্দুতে প্রাবল্যের মান হচ্ছে 5 একক। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়বে। নেক্সট 3 এর অথবা 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের ভিতরে 12 মাইক্রোকুলম আধান আছে, ফ্লাক্স কত? প্রতি তলে ফ্লাক্স। একটা ঘনক আছে, তার ভিতরে বলেছে একটা আধান কিউ। কিউটা বলে দিয়েছে কত? 12 মাইক্রোকুলম প্রতি তলে ফ্লাক্স। কি সূত্র? মোট ফ্লাক্স Q/ε0। 6টা তল আছে, তাহলে 6 দিয়ে ভাগ। প্রতি তলে ফ্লাক্স হচ্ছে Q/6ε0 নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স। তাহলে 12 × 10⁻⁶/6 × 8.85 10⁻12 নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স।
হিসাবটা তোমরা নিজেরা করে নেবে, ফ্লাক্সের মানটা ফাই কত আসছে হিসাবটা করে নেবে। আচ্ছা, একটি অ্যামিটারের পাল্লা 5 গুণ বৃদ্ধি করতে গেলে কি করতে হবে? শান্ট যুক্ত করতে হবে, চারেরটা শান্ট যুক্ত করতে হবে। অ্যামিটারের পাল্লা 5 গুণ বৃদ্ধি করতে গেলে, মানে আগে যা প্রবাহ হতো তার থেকে 5 গুণ প্রবাহে পূর্ণ বিক্ষেপ হবে, সেটা করতে গেলে কি করতে হবে? 5 গুণ বৃদ্ধি করতে গেলে শান্ট যুক্ত করতে হবে। সেটা কত? S = G/n-1, nটা বলে দিয়েছে 5, তাহলে যে শান্ট ব্যবহার করব তাহলে সেটা G/5 - 1 মানে G/4 ওহম মানে শান্ট যুক্ত করতে হবে। তাহলে কেমন গ্যালভানোমিটার থাকবে বা অ্যামিটার থাকবে, অ্যামিটারে তার সঙ্গে শান্ট জুড়ে দেবো। গ্যালভানোমিটার বা অ্যামিটারের রোধটাকে আমরা জি ধরে নিয়েছি, তার কারেন্টটাকে বাড়াতে চাইছি 5 গুণ, তাহলে তার জন্য শান্ট যোগ করব। দ্বিপ্রতিসরণকে ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় কিনা এটা পড়ে নেবে। এটা আমার ভিডিও ক্লাসে বলে দেওয়া আছে। পোলারাইজেশনে দ্বিপ্রতিসরণ বা ডাবল রিফ্লেকশন মানে অর্ডিনারি রশ্মি আর এক্সট্রা অর্ডিনারি রশ্মি বা ইরে আর ওরে দেখে নেবে, পোলারাইজেশন ভিডিওতে পেয়ে যাবে। আচ্ছা, 6 নম্বর প্রশ্নে চলে যাই এবার আমরা। গ্রুপ সি, ভি দিয়েছে, একই রকম একটা প্রবলেম দিয়েছে। প্রাবল্যের উপাংশ কত এবং তড়িৎ বিভবের মাত্রা একইভাবে করবে। আমি ইকুয়েশনটা লিখে দিচ্ছি। ভি সমান দিয়েছে 10x² + 5y² - 3z²। এখান থেকে -1, 2, 3 বিন্দুতে প্রাবল্য বার করতে হবে। এটা একই রকম ভাবে করবে। ex তাহলে কত আসছে? -20x, ey আসছে -10y, ez আসছে -6z। একই রকম ভাবে বিন্দুগুলো বসিয়ে দেবে। 3, 1, x এর মান 1, -1 দিয়েছে তাহলে এটা হলো 20, y দিয়েছে 2 তাহলে -20, আর z দিয়েছে 3 তাহলে -18। তাহলে প্রাবল্যটা বার করবে, এটা কত আসে নিজেরা করবে, বাকিটা আমি বলবো না, একটু আগে একটা দেখিয়ে দিয়েছি একই প্রবলেম। আচ্ছা, তড়িৎ বিভবের মাত্রা তড়িৎ বিভবের মাত্রিক সংকেত V মানে হচ্ছে W/Q, W মানে হচ্ছে mL², T - 2 আর Q মানে হচ্ছে IT। তাহলে কত হলো? mL² T - 3 I ইনভার্স। I হলো প্রবাহ মাত্রার মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রিক সংকেত হচ্ছে I। আচ্ছা, গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্র প্রমাণ করো, আগের দিন করিয়েছি। অথবা গাউসের উপপাদ্যের সাহায্যে গোলীয় ফলকের বাইরে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো এবং দূরত্বের লেখচিত্রটা করিয়ে দেওয়া আছে। এরপর চলে যাব কোশ্চেন নাম্বার 8। আগের মডেলেও অনেক কোশ্চেন রিপিট হচ্ছে, সেগুলো তোমরা ওখান থেকে দেখে নেবে। কোশ্চেন নাম্বার 8, ছবি আছে একটা, ধারকের একটা অঙ্ক দিয়েছে। চার, 6, 2, 3, 1। এই হচ্ছে ছবি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের যেটা বলেছে এ বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব এ আর বি, এটা দিয়েছে এ, এটা বি। তো দেখো 4:6 মানে 2:3, আবার এখানে আছে 2:3।
তাহলে হুইস্টন ব্রিজের নীতি অনুসারে মাঝখানে যে ধারক, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য শূন্য, কারণ এই দুটো ধারকত্বের যা অনুপাত এই দুটো ধারকত্বের একই অনুপাত। তাহলে মাঝখানে ধারকটার কোনো ফাংশন নেই, এটা কোনো কাজে লাগবে না। তাহলে কি হলো 4-6 শ্রেণীতে, আবার 2-3 শ্রেণীতে, তারা সমান্তরালে যুক্ত, এর তুল্য বার করতে হবে। তাহলে 4-6 শ্রেণী সমবায় আছে। তাহলে এই দুটো মিলে কত পাবো? উপরটা কত হলো? তাহলে উপর দুটো মিলে একটা পেলাম, নিচের দুটো মিলে একটা পেলাম, তারা সমান্তরাল। 4-6 তাহলে কত হবে? 4 গুণ 6 বাই 4 যোগ 6, তাহলে 2.4। আর নিচে কত পেলাম? 2 যোগ 3 বাই 2 যোগ 3, 2 গুণ 3 মানে 6 বাই 5 মানে 1.2। এরা দুজন উপরটা এই দুটো মিলে পেলাম 2.4, নিচের দুটো মিলে পেলাম 1.2, তারা সমান্তরালে। অতএব CAB চলে এলো 2.4 প্লাস সমান্তরালে যোগ হয় 1.2, আমাদের তাহলে চলে এলো কত? 3.6 মাইক্রোফ্যারাড। তাহলে A আর B বিন্দুর তুল্য ধারকত্ব হলো 3.6 মাইক্রোফ্যারাড। তোমরা হিসাবগুলো একটু দেখবে, 2.4 এলো, নিচটা এলো 1.2, যোগ করে হলো 3.6 মাইক্রোফ্যারাড। ধারকত্বের মাত্রিক সংকেত, আচ্ছা আমরা জানি এনার্জি, ধারকের ক্ষেত্রে এনার্জি হচ্ছে হাফ QB বা QC দিয়ে করি, হাফ সমান CB স্কয়ার বা Q স্কয়ার বাই 2C দিয়ে করা যায়। তো এটাতে এনার্জি শক্তি, তাহলে এটা কত হবে? ml স্কয়ার t মাইনাস 2, আর C টা বার করব, V মানে কি? শক্তি, মানে ml স্কয়ার t মাইনাস 2 বাই IT। তাহলে দেখো একটা পাওয়ার কেটে যাচ্ছে, তাহলে C টা কত চলে আসছে? IT m ইনভার্স l টু দি পাওয়ার মাইনাস 2 t স্কয়ার। তাহলে আমাদের হিসাব করে কত চলে এলো? m ইনভার্স l টু দি পাওয়ার মাইনাস 2 t কিউব i। এটা হচ্ছে ধারকত্বের i স্কয়ার t স্কয়ার হবে, সরি মানে i স্কয়ার t স্কয়ার হচ্ছে, তাহলে i স্কয়ার t স্কয়ার i স্কয়ার হবে, t স্কয়ার মানে হচ্ছে 2 দিয়ে 4। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ধারকত্বের। এবার দেখে নিই আমরা ঠিক করে। এনার্জি হচ্ছে হাফ CB স্কয়ার, তাহলে V স্কয়ার মানে V মানে W বাই Q হলো, এটা স্কয়ার মানে একটা পাওয়ার কেটেছে, তাহলে i স্কয়ার t স্কয়ারটা গেল এখানে, আর ওটা নিচে চলে যাচ্ছে, তাহলে পাওয়ারটা উল্টে যাবে, m ইনভার্স হবে l টু দি পাওয়ার মাইনাস 2 t স্কয়ার হবে, গুণ করলে হলো m ইনভার্স l ইনভার্স 2 t টু দি পাওয়ার 4 i স্কয়ার। এটা ধারকত্বের মাত্রিক সংকেত। ঠিক আছে, আচ্ছা 8টা। এরপর একটা রোধ দিয়েছে, কার্বন রোধ করে নেবে, অঙ্ক সহজ। মিটার গেজের সাহায্যে উচ্চমানের রোধ মাপা যায় কিনা? মাপা যায় মানে উচ্চমানের রোধ হলে কি হবে আমি বলে দিয়েছি আগে। উচ্চমান বা নিম্নমানের রোধ মাপা যায় না কেন? তারপর আবার একটা অঙ্কে চলে আসি, 10 নম্বর।
এখানে বলেছে 5 ওহম রোধের প্রবাহ মাত্রা কত? 5 ওহম রোধের প্রবাহ মাত্রা কত? এটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি, কারশফ দিয়েও করতে পারি। কারশফ দিয়ে দেখাই ধরলাম যে এখানে I1 কারেন্ট আসছে, এখানে I2, তাহলে এখানে যোগ হয়ে আসছে I1 প্লাস I2, মানে I1 প্লাস I2 টা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা বললাম এটা 1 নম্বর লুপ, এটা 2 নম্বর, দুটো লুপ, একটা দুটো। দেখো 1 নম্বর লুপে KVL প্রয়োগ করে পাই কত? পাই 2I1, এখানে I1 যাচ্ছে 2I1 মাইনাস 2I2 সমান -5 প্লাস 10। এই KVL আশা করি তোমরা পারো, বুঝতে পেরেছো। তাহলে এটা আসছে আমাদের কত? 2I1 মাইনাস 2I2 সমান 5। 2 নম্বর লুপে KVL প্রয়োগ করে পাই 2I2 প্লাস 5I1 প্লাস I2 সমান 5। অ্যান্টি ক্লক আমরা ধরে নিয়েছি ডিরেকশনটা, তাহলে কত হলো? 5I1 প্লাস 7I2 সমান 5। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখান থেকে আমাদের 5 ওহম রোধের প্রবাহ মাত্রা মানে I1 বার করতে হবে, I2 বার করে যোগ করতে হবে। এই দুটো যদি আমরা সমাধান করি, 1 নম্বরটাকে আমরা 5 দিয়ে গুণ করলাম, দিয়ে বিয়োগ 2 নম্বরটাকে 2 দিয়ে গুণ করব। 1 নম্বরকে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 10 10I1 মাইনাস 10I2 ইকুয়ালস টু 25, আর 2 দিয়ে এটাকে গুণ করলে 10I1 প্লাস 14I2 সমান 10। বিয়োগ করে দিই, কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস 24I2 সমান আসছে 15। I2 চলে এলো কত? I2 চলে এলো 15/24। তাহলে I1 টা কত হবে? এটা তো ঘরে 1 নম্বরে বসাই, -2 ইনটু I1 টা কত আসছে আমি ক্যালকুলেট করে নিই ক্যালকুলেটর দিয়ে, তোমরাও দেখে নাও কত আসছে। লুপগুলো আবার দেখে নিই। 2I2 তাহলে হচ্ছে 5 2 7, এখানে পেলাম এটাকে আমরা 2 দিয়ে 5 দিয়ে গুণ করেছিলাম 10 10 25, এটাকে আমরা 2 দিয়ে গুণ করেছিলাম 10 14 10, বিয়োগ করে এলো আমাদের 24, এদিকটা হলো 15, তাহলে 15/24। আর এখান থেকে আমাদের আসছে তাহলে 5 মাইনাস 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 প্লাস মানে হচ্ছে 15 12, 5 মাইনাস 15 12 ভাগ 2 15 8, এটা আসছে 15 8 অ্যাম্পিয়ার। অতএব 5 ওহম রোধের প্রবাহ মাত্রা I1 প্লাস I2, I1 কত বেরিয়েছে? 15/8, I2 কত বেরিয়েছে? 15/24, তাহলে 24 হলো লসাগু, 45 বিয়োগ 15 30/24, 6 দিয়ে কাটলে হচ্ছে 5 এর 4 অ্যাম্পিয়ার।
তাহলে 5 ওহম রোধের প্রবাহ মাত্রা হচ্ছে 5/4 অ্যাম্পিয়ার। এইভাবে আমরা অঙ্কটা সমাধান করে ফেললাম। পরবর্তী প্রশ্নে চলে যাব। ওহমের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে, যেখানে উষ্ণতার সাথে, যে সকল পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতার সাথে রোধ কমে যায় তাদের ক্ষেত্রে, মানে এদের ক্ষেত্রে উষ্ণতার গুণাঙ্কটা নেগেটিভ হয়, তাদের ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য নয়। যেমন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, অওহমীয় পরিবাহী, এদের ক্ষেত্রে। একটা অঙ্ক দিয়েছে, একটি স্টোভে 220 ভোল্ট যোগ করলে 22,000 ক্যালোরি পার মিনিট হারে তাপ উৎপন্ন হয়, স্টোভে রোধ করে। সহজ অঙ্ক। একটি স্টোভে 220 ভোল্ট লাইনে যুক্ত করলে 22,000 ক্যালোরি পার মিনিট, এইচটা কত বলেছে? 22,000 ক্যালোরি প্রতি মিনিটে উৎপন্ন হয়। তাহলে রোধ কত? আমরা এইচ মানে কি জানি? ভি স্কয়ার টি বাই আর জে অন এইচ। ভিটা কত বলেছে? ভি বলেছে 220, তাহলে 220 স্কয়ার, টাইম কত বলেছে? পার মিনিট, মানে 60 সেকেন্ড। আর বার করব, আর বার করতে হবে, যে হচ্ছে 4.2, 22,000। তাহলে আর কত চলে এলো? 484 × 60 বাই 4.2 × 22,000। খুবই সহজ অঙ্ক, তোমরা হিসাব করে নেবে কত উত্তর আসছে। 11 নম্বর, দেখাও যে কোনো প্রিজমের ক্ষেত্রে প্রতিসারক কোণ সংকট কোণের দ্বিগুণ হলে দ্বিতীয় তল দিয়ে কোনো রশ্মি নির্গত হবে না। এগারো নম্বর প্রশ্ন, একটা প্রিজমে যদি একটা আলোক রশ্মি তল বরাবর ঘেঁষে আপতিত হয়, মানে আপতন কোণটা 90 ডিগ্রি হয়, তার ক্ষেত্রে আলোক রশ্মি দেখা যায় তল বরাবর ঘেঁষে নির্গত হচ্ছে। মানে এই কোণগুলো প্রত্যেকটাই সংকট কোণের সমান। তাহলে এখানে R1 সমান R2 সমান সংকট কোণ, এটা মিউ। I1 সমান I2 সমান 90 ডিগ্রি। আপতন কোণের সর্বোচ্চ মাত্রা 90 ডিগ্রি হতে পারে, তো তা সেটা ধরে আমরা যাব। তো আমরা এখানে কেন এটা আর থিটা সি বলছি? থিটা সি হলো সংকট কোণ। আমরা কি জানি? sin I বাই sin r সমান 1 মিউ 2 বা মিউ 2 বাই মিউ 1। যে কোনো বিন্দুতে যদি প্রতিসরণ, যদি প্রিজম থেকে রশ্মি নির্গত না হতে হয়, প্রিজম থেকে রশ্মি নির্গত না হতে হলে, প্রিজম থেকে রশ্মি নির্গত না হলে R2 সমান থিটা সি এবং I2 90 ডিগ্রি। তাহলে অতএব sin 90 বাই sin থিটা সি সমান চলে আসছে আমাদের, এটা হচ্ছে মিউ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে এটা হচ্ছে মিউ ইকুয়ালস টু 1, which is 1। থিটা সিটা ধরেছি মিউ 1 তো বাই 1। এর ক্ষেত্রে আলোটা এখান থেকে আসছে, তাহলে sin থিটা সি ইকুয়ালস টু 1 বাই মিউ, এটা আমরা জানি সংকট কোণের সম্পর্ক। তো এখন
আলোটা নির্গত না হতে গেলে এটা কন্ডিশন হতে হবে, তাহলে sin θ c = 1/μ। এবার এখন আমরা কি জানি, এটা θ c হলে এটা 90 - θ c, এটাও 90 - θ c, এটা তো a। এখন অ্যাঙ্গেল a প্লাস 2 * 90 - θ c = 180, কারণ এই তিনটে যোগফল 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল a চলে এলো 2 θ c। আপতন কোণ সর্বোচ্চ হলো θ c। আপতন কোণ মনে রাখতে হবে I1 এর সর্বোচ্চ মান 90 ডিগ্রি। এবার I1 যদি কমে তাহলে এই অ্যাঙ্গেলটা কমবে, মানে এটা বাড়বে। I1 < 90 ডিগ্রি হলে R2 < θ c হবে। ফলে প্রিজম থেকে রশ্মি নির্গত হবে না। সুতরাং আপতন কোণে যে কোনো মানের জন্য প্রিজম থেকে রশ্মি নির্গত না হলে a < 2 θ c। ঠিক আছে, এর মানের সর্বোচ্চ মান হচ্ছে 2 θ c বা সংকট কোণের দ্বিগুণ। অবার্ণক পীড়ন মানে যেখানে বন্যা পীড়ন ত্রুটিটা ঘটবে না যে প্রিজমে, সেটাকে অবার্ণক প্রিজম বলে। আচ্ছা, 12 নম্বর অঙ্ক আমরা করে ফেলি। এবার একটু ব্যাক করে নেবেন। থিওরি পার্টের একটা প্রশ্ন তোমাদের বইতেও আছে, তাও কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য দেখিয়ে দিলাম। প্রশ্ন, ইয়ং এর দ্বিরেফাচিত্র পরীক্ষায় 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য তৃতীয় ঝালর কত তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঝালরের উপর সমাপতিত হবে? 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য গঠিত তৃতীয় ঝালর, মনে করি x অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য গঠিত চতুর্থ ঝালরের সাথে সমাপতিত হবে। সমাপতিত হতে গেলে কি হতে হবে? n ল্যামডা কনস্ট্যান্ট। অতএব 3 × 6000 যা হবে 4 × x তাই হবে n × ল্যামডা। n হলো অর্ডার নাম্বার, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য কনস্ট্যান্ট। সমাপতনের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট, তোমরা আমার ব্যাকিচারের ভিডিও ক্লাসটা দেখবে, সেখানে বলে দেওয়া আছে। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, n ল্যামডা কনস্ট্যান্ট। তাহলে x কত চলে এলো? 4500 অ্যাংস্ট্রম। তাহলে 4500 অ্যাংস্ট্রমের জন্য চতুর্থ ঝালর যেখানে গঠিত হবে 6000 এর জন্য তৃতীয় উজ্জ্বল কোটি বা তৃতীয় ঝালর না, তৃতীয় উজ্জ্বল ঝালর, যে কথাটা এখানে বলেছে উজ্জ্বল, এটা উজ্জ্বল লিখতে হবে। এখানেও আছে উজ্জ্বল। তাহলে উজ্জ্বল ঝালর, তাহলে 4500 এর জন্য চতুর্থ উজ্জ্বল ঝালর যেখানে গঠিত হবে 6000 এর জন্য সেখানে তৃতীয় গঠিত হতে গেলে কি হতে হবে?
অর্ডার নাম্বার ইনটু তরঙ্গ দৈর্ঘ্য এই দুটো সমান হতে হবে প্রতি ক্ষেত্রে n1 λ1 সমান n2 λ2। 13 সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপিত I তড়িৎবাহী তারের L দৈর্ঘ্যে কত বল কাজ করে? এই বল সংক্রান্ত ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তোমরা জানো। তাহলে আমরা কি জানি, কোন একটা তারের ভিতর দিয়ে যদি I কারেন্ট যায়, সেখানে যদি একটা ছোট্ট dl অংশ ধরে নিই, এখানে চুম্বক ক্ষেত্র আছে কোন একটা, তো আমরা কি জানি লরেন্জ ফোর্সের সূত্র অনুসারে F সমান q v ক্রস v। এখানে যদি ছোট্ট একটা অংশ ভাবি, তাহলে ছোট অংশের ক্ষেত্রে df, ছোট্ট একটা অংশটাকে আমি dl ধরেছি, এটাকে লিখছি df সমান q dl dt ক্রস v equals to dl dt। রাই মানে কি dq dt, মানে dq পরিমাণ আধান যাচ্ছে এটাকে dq ধরে, তাহলে এটাকে আমরা লিখতে পারি dq dt, বা এটাকে আমি লিখছি দেখো কি এরকম লিখি সবচেয়ে ভালো, ddt of l cross v। কেন লিখতে পারলাম? কারণ dv dt যেহেতু 0, যেহেতু dv dt 0, বা এটাকে লিখছি কিউটা যেহেতু কনস্ট্যান্ট স্কেলার আছে, তার ভিতরে দিলে dq dt l cross v, that is I l cross v। ফোর্সের ফর্মুলাটা পেয়ে গেলাম, মানে যেহেতু কিউ ছিল তাহলে এটা এফই থাকলো, ছোট কিউ ধরে আমরা শুরু করেছিলাম, তাহলে এফটা চলে গেল। তাহলে বি সুষম চৌম্বক ক্ষেত্রে একটা এল দৈর্ঘ্যের পরিবাহীর উপর মধ্য দিয়ে যদি আই প্রবাহ যায়, তাহলে ফোর্স কত? আই এল ক্রস বি। এবার যদি এখানে এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নিই, তাহলে এটা কত হচ্ছে? এফটা হচ্ছে বিল সাইন থিটা, প্রযুক্ত বল। প্রযুক্ত বল হচ্ছে বিল সাইন থিটা। ফ্লেমিং এর বাম হস্ত সূত্র তোমরা জানো, বলার কিছু নেই। বাম হাতের প্রথম তিনটে আঙুলকে পরস্পরের সমকোণে রেখে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের মুখ প্রকাশ করে এবং মধ্যমা প্রবাহ মাত্রার দিককে নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি তড়িৎবাহী পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের অভিমুখ বা এফ, যেটা দেখতেই পাচ্ছি এল ক্রস বি করলে, এটা যদি এল ধরি, আমরা ধর এটা এল ধরেছি, এল ক্রস বি করলে আমরা এটা পাচ্ছি। আচ্ছা 13 হলো। 13 অথবা কি দিয়েছে? আর ব্যাসার্ধের একটি তড়িৎবাহী বৃত্তাকার লুপের অক্ষ থেকে x দূরত্বে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো এবং বৃত্তাকার লুপের সঙ্গে একটি দ্বিমেরু ভ্রামকের মতো আচরণ করে দেখাও। প্রমাণটা আশা করি তোমরা জানো, জাস্ট রিলেশনটা দেখাচ্ছি, তোমরা প্রমাণটা করে নেবে। বায়োসাভার্টের অ্যাপ্লিকেশন তোমার ভিডিও ক্লাসে দেখানো আছে। এখানে একটা বৃত্তাকার লুপ ধরি, যার ভিতরে আই প্রবাহ যাচ্ছে, আর ব্যাসার্ধ বলেছে, আর কেন্দ্র থেকে x দূরত্বে এই পয়েন্টে বিটা কত হয়? পি বিন্দুতে, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র তোমরা নির্ণয় করবে। নির্ণয় করলাম না, এখানে দাগ কেটে নেবে। এইদিকে হলো বি ডিবি, ছোট্ট একটা অংশ নিলে ডিএল নিলে, তার একটা অংশ দিকে ডিবি কস থিটা, এটাকে থিটা ধরেছি, এদিকে হচ্ছে ডিবি সাইন থিটা, এরকম করে বিষয়টা করবে। ঠিক আছে, প্রমাণটা পারবে। মানটা কত আসে? বি সমান আসে
মিউ 0 r স্কয়ার বাই 2 ইনটু r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। তোমরা জানো এটা আসে, তোমরা প্রমাণটা করবে। আমি জাস্ট রাশিমালাটা লিখে দিলাম, প্রমাণটা তোমরা পেয়ে যাবে করতে। যদি কারণ করতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি করে দেবো প্রমাণটা। এটা তোমাদের বইতেও আছে, যেগুলো নেই সেগুলো করাচ্ছে, কারণ সময় নষ্ট করে লাভ নেই। তো এখানে আমরা যদি কি বলেছে এখান থেকে কি বার করতে বলেছে, এই ক্ষেত্রে বৃত্তাকার লুপ যে চুম্বক দ্বিমেরুর মতো আচরণ করে। তো এই ক্ষেত্রে যে চুম্বক ক্ষেত্র, যদি এদিকে কারেন্ট যায় তাহলে চুম্বক ক্ষেত্রটা এদিকে। এবার আমরা জানি চুম্বক ক্ষেত্রটা এটা হবে, এইভাবে যাচ্ছে। এবার আমরা জানি নর্থ পোল মানে কি, নর্থ পোল মানে হচ্ছে যেদিকে কারেন্টটা অ্যান্টি ক্লক, তাহলে এদিকটা নর্থ। চুম্বক দ্বিমেরু মানে কি, এদিকে নর্থ এদিকে সাউথ, তাহলে চুম্বক ক্ষেত্র এদিক থেকে আউটওয়ার্ড, এদিকে ইনওয়ার্ড। তো তাই যদি হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি এখানে আমরা বৃত্তাকার লুপের মতন যে বৃত্তাকার লুপটার যদি আমরা ভ্রামক নির্ণয় করি, ভ্রামকটা কোন দিকে হয়, এটাকে যদি কোনো একটা লুপটাকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়, এর ভ্রামকের দিক কোন দিকে হয়, ভ্রামক হচ্ছে PM সমান IA। কি করে বার করব, বৃত্তাকার লুপের উপর যে টর্ক কাজ করে তাও সমান কি জানি, IA ক্রস B, IA ক্রস B। এবার কোন দণ্ড চুম্বককে যদি সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা করে রাখি, যার চৌম্বক ভ্রামক মেরু শক্তি হলো QM বা এবং ভ্রামকটা হচ্ছে PM, এর ক্ষেত্রে টর্ক কত হয়, দণ্ড চুম্বকের ক্ষেত্রে টাওটা হয় PM ক্রস B। তাহলে দেখো লুপের ক্ষেত্রে কোন একটা তড়িৎবাহী লুপ চুম্বক ক্ষেত্রে যেমন আচরণ করছে, তার ভ্রামকের দিক যেদিকে, এটারও কিন্তু ভ্রামক একই দিকে এবং টর্কের রাশিমালাটা একই রকম। এটা কত হচ্ছিল IA ক্রস B, এটা PM ক্রস B, এবং তাহলে PMটা কত I ইনটু A। তার মানে একটা তড়িৎবাহী লুপটা কারেন্ট যেদিকে দেখবো অ্যান্টি ক্লক, এদিক থেকে অ্যান্টি ক্লক, তাহলে এটা নর্থ পোলের মতো কাজ করছে। নর্থ পোলের মতো কাজ করছে বলে এখানে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে আউটওয়ার্ড। আর উল্টো দিক থেকে দেখলে কি দেখবো, সাউথ পোল দেখবো। অ্যান্টি ক্লক কারেন্ট গেলে হলো নর্থ, ক্লকওয়াইজ গেলে হচ্ছে সাউথ। তাহলে এরকম যদি যেত, যদি ক্লকওয়াইজ কারেন্ট যেত তার ক্ষেত্রে কিন্তু চুম্বক ক্ষেত্র ভেতরের দিকে হয়, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে সেটা হচ্ছে নর্থ পোলের মতো বিহেভ করে। অর্থাৎ কোন একটা তড়িৎবাহী লুপ আর দণ্ড চুম্বক বা চুম্বক দ্বিমেরু পরস্পর সদৃশ্য। এই কটা পয়েন্ট বলতে হবে। একটা হচ্ছে কারেন্টের অভিমুখ কোনটা, নর্থ সাউথ পোল। লুপের অ্যান্টি ক্লক কারেন্ট গেলে যে দিক থেকে দেখবো সেটা নর্থ পোলের মতো বিহেভ করবে, উল্টো দিকটা সাউথ পোল। আবার কোন একটা তড়িৎবাহী লুপকে যদি সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়, তার উপর যেভাবে টর্ক কাজ করে এবং তার যে চৌম্বক ভ্রামকের মান হয়, এটার সঙ্গে আমরা মিল পাচ্ছি। এটা এরিয়া ভেক্টরের অভিমুখ, ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টর অভিমুখে টর্ক কাজ করে, এখানেও পিএমটা এদিকে কাজ করে আমরা জানি। এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এইভাবে ছবি এঁকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এরপর চলে আসি 14 নম্বর প্রশ্ন।
তোমরা ঠিক করে দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রমাণটা করবে, না পারলে বলবে, আমরা নেক্সট ক্লাসে করিয়ে দেবো। ই তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে R1 রোধে যুক্ত করলে টি সময়ে H তাপ উৎপন্ন হয়, কিন্তু R2 রোধের সঙ্গে যুক্ত করলে H তাপ উৎপন্ন হয়। দুটোই তাহলে আভ্যন্তরীণ রোধ কত? একটা তো ব্যাটারি আছে রোধের সঙ্গে যুক্ত, যার আভ্যন্তরীণ রোধ বার করতে হবে R, এটা ই তড়িৎচালক বল। এখানে I কারেন্ট যাচ্ছে I1। আবার একই রকম ভাবে আরেকটা রোধ R2, তার সঙ্গে যদি এই ব্যাটারি যুক্ত করি তাতে I2 কারেন্ট যাচ্ছে। উভয় ক্ষেত্রেই টি সময় উৎপন্ন তাপ H। তাহলে এখানে H টা কত হবে? আচ্ছা, I1 টা কত? E বাই R প্লাস R। তাহলে H কত হবে? I1 স্কয়ার R1T বাই J। এর ক্ষেত্রে I কত কারেন্ট যাচ্ছে? E বাই R2 প্লাস R। তাহলে এর ক্ষেত্রে H টা কত হবে? I2 স্কয়ার R2T বাই J। দুটোই বলেছে একই তাপ উৎপন্ন হয়, দুটোই H, তাহলে দুটো সমান। তাহলে আমরা লিখতে পারি হতে I1 স্কয়ার R1 সমান I2 স্কয়ার R2। তাহলে E স্কয়ার বাই R1 R1 প্লাস R হোল স্কয়ার ইন্টু R1 সমান E স্কয়ার R2 প্লাস R হোল স্কয়ার ইন্টু R2, দুটো সমান। তার মানে কোনাকুনি গুণ করলে আমাদের চলে আসছে R1 R2 প্লাস R হোল স্কয়ার সমান আসছে কত? R2 R1 প্লাস R হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের জায়গা। এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে R1 R2 স্কয়ার প্লাস R1 R স্কয়ার প্লাস 2R1 R2R সমান R2 R1 স্কয়ার R2 R স্কয়ার প্লাস 2R2 R1 R। দেখো এই দুটো পদ কেটে গেল, এই দুটো পদ কেটে গেছে। তাহলে আমরা এবার R স্মল r যুক্তগুলোকে একদিকে নিই, এখানে লিখছি স্মল r যুক্ত, এটাকে এই সাইডে নিয়ে আসি। তাহলে R1 R2 স্কয়ার মাইনাস R2 R1 স্কয়ার সমান R স্কয়ার কমন গেলে R2 মাইনাস R1। এখান থেকে দেখো R1 R2 কমন যাচ্ছে, তাহলে হলো R2 মাইনাস R1 সমান R স্কয়ার R2 মাইনাস R1। তাহলে R2 মাইনাস R1 কেটে গেল, অতএব R স্কয়ার সমান R1 R2, অতএব R চলে এলো রুট ওভার R1 R2। তাহলে কোষে আভ্যন্তরীণ রোধ কত চলে এলো? রুট ওভার R1 R2। যেহেতু এখানে দুটোতেই একই সময়ে একই তাপ উৎপন্ন হয়, সেই জন্য দুটো I বার করে নিলাম, H বার করলাম। T বাই যেটা যেহেতু দুটো সমান, ওটা আমি আর লিখিনি। তাহলে I স্কয়ার I1 স্কয়ার R1 যা হবে I2 স্কয়ার R2 তাই হবে। মান দুটো বসিয়ে দেওয়া হলো I1 I2। বসিয়ে দেওয়ার পর একদম সহজভাবে সমাধান করে কোষের আভ্যন্তরীণ রোধ চলে এলো রুট ওভার R1 R2। কোষের আভ্যন্তরীণ রোধ চলে এলো রুট ওভার R1 R2। ঠিক আছে, অঙ্কটা খুব ভালো অঙ্ক, আমরা করে ফেলেছি, তোমরা ভালো করে সমাধান করে নেবে। এরপর চলে যাব আমরা গ্রুপ ডিতে। গ্রুপ ডিতে প্রথম প্রশ্ন দিয়েছে ট্রানজিস্টরের নিঃসরণ ভূমি সম্মুখ বায়াস এবং
সংগ্রাহক বিপরীত বায়াস রাখা হয় কেন? ভিডিও ক্লাস ফলো করবে পেয়ে যাবে। পরিতত্ত্বের সাহায্যে পরিবাহী অন্তরক অর্ধপরিবাহী তুলনা বলে দেওয়া আছে। ডোপিংয়ের মাত্রা বৃদ্ধি করলে নিষিদ্ধ অঞ্চলে রোধের কি পরিবর্তন হয় বলে দেওয়া আছে। পিএন জাংশন পূর্ণ তরঙ্গ একমুখীকরণ বলে দেওয়া আছে। জেনার ডায়োডের বিভব নিয়ন্ত্রক মানে ভোল্টেজ রেগুলেশন খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, দেখবে করিয়ে দেওয়া আছে ভিডিও ক্লাসে। তোমরা অর্ধপরিবাহীর বা সেমিকন্ডাক্টরের যে ভিডিও ক্লাসগুলো আছে ফলো করবে পেয়ে যাবে। ট্রানজিস্টরের বিটা 200 হলে আলফা কত পারবে করতে? 1/β - 1/α = 1। বিটা বলেছে 200, তাহলে আলফাটা বার করবে। চলে যাই 16 এ। ব্যতিচারে দুটি উৎসের তীব্রতা যদি I0 হয় তাহলে যে কোনো বিন্দুতে তীব্রতা রাশিমালা নির্ণয় করো। তো ব্যতিচারে কি জানি, দুটো তীব্রতা সমান, তাহলে y1 = a sin ωt - kx। এটা একটা ব্যতিচার সৃষ্টিকারী দুটো তরঙ্গের সমীকরণ আমি লিখে নিচ্ছি। যেহেতু তীব্রতা দুটো সমান তাই দুটোর বিস্তার সমান ধরে নেওয়া হচ্ছে। আর দ্বিতীয়টা হলো a sin ωt - kx প্লাস phi। phiটা হলো দশা পার্থক্য। তাহলে যে কোনো বিন্দুতে লব্ধি বিস্তার y সমান y1 + y2, তরঙ্গের উপরিপাতনের নীতি অনুসারে দুটোকে যোগ করে দিতে হবে। তাহলে যোগ করলে কত আসছে? 2a sin ωt - kx a + b/2 that is π/2 cos a minus b/2 মানে cos π/2। ওকে, সুতরাং লব্ধি বিস্তার কোনটা? এটা আর এটা। লব্ধি বিস্তার কে আমরা বললাম a আর রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড তাহলে কত হলো? 2a cos π/2। আচ্ছা, লব্ধি তীব্রতা যেটা বার করতে দিয়েছে IR সমান k * AR স্কয়ার। I1 সমান I2 সমান বলেছে I0। দুটো উৎসের তীব্রতা সমান, তাহলে I1টা কত? প্রথমটার তীব্রতা কত? I0। তাহলে I0 সমান হচ্ছে k স্কয়ার। তাহলে এখানে যদি বসিয়ে দিই k, এটা বসালে কত আসছে? 4a স্কয়ার cos স্কয়ার π/2। তাহলে k স্কয়ার I, তাহলে 4I0 cos স্কয়ার π/2। তাহলে যে কোনো বিন্দুতে লব্ধি তীব্রতা হলো 4I0 cos স্কয়ার π/2, যেখানে phi-টা হচ্ছে দশা পার্থক্য। এটাই হচ্ছে যে কোনো বিন্দুতে লব্ধি তীব্রতার রাশিমালা। আচ্ছা, ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় কোশ্চেন নাম্বার বি ঠিক করে নেবে। বি এর দাগের প্রশ্নটা দেখি এবার। সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত বলেছে 25:9। Imax /Imin বলে দিয়েছে 25:9। এবার আমরা এটা কি জানি? √I1 প্লাস √I2 বাই √I1 মাইনাস √I2 হোল স্কয়ার সমান 25/9। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি √I1 প্লাস √I2 বাই √I1 মাইনাস √I2 সমান 5/3 বর্গমূল করে। তাহলে
এখান থেকে আমাদের বলেছে উৎস দুটির তীব্রতা কত, মানে I1:I2 কত, উৎস দুটির তীব্রতা হলো I1 I2, তাদের অনুপাত কত। তাহলে এখান থেকে √I1/√I2 আসছে 5 যোগ 3 মানে 8, 8/2 মানে 4/1। তাহলে অতএব I1/I2 সমান চলে আসছে হচ্ছে 16। উৎস দুটির তীব্রতার অনুপাত আচ্ছা হয়ে গেল। অপবর্তনের তীব্রতার পরিবর্তনের লেখচিত্রে পড়িয়ে দেওয়া আছে, তাও বুঝিয়ে বলে দিচ্ছি। এদিকে 5, এদিকে I। এটা হচ্ছে আমাদের তীব্রতার সঙ্গে দশাপার্থক্যের তীব্রতার ক্রমাগত পরিবর্তনের লেখচিত্র। এটা দেখিয়ে দেবে, কোঅর্ডিনেট স্থানাঙ্কগুলো দিয়ে দেবে কোনটা কোথায় আসে। আমাদের প্রথম আসে হচ্ছে এদিকে যেগুলোতে ম্যাক্সিমাম আসে আমরা জানি সেগুলো হচ্ছে অড নাম্বার, আর ওগুলো হচ্ছে ম্যাক্সিমাম। যেগুলো মিনিমাম আসে সেগুলো হচ্ছে ইভেন নাম্বার। সেটা বসিয়ে দেবে। আচ্ছা, নেক্সট কি বলেছে, 17 মুছে দিয়ে দিলাম। তোমরা অপবর্তনের ভিডিও ক্লাস ফলো করবে, তীব্রতা বন্টনের লেখচিত্রটা ভালোভাবে ওখানে পেয়ে যাবে। আমি জাস্ট বলে দিলাম যেটা ওখানে পেয়ে যাচ্ছ, আমি সেটা সময় নষ্ট করছি না। 17 একটি অসমবর্তিত আলোর তীব্রতা I0, এটিকে দুটি পোলারাইডের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে। দ্বিতীয়টি প্রথমটির সঙ্গে 45 ডিগ্রি কোণে আছে। মানে কেমন, প্রথম পোলারাইড এর অপটিক অ্যাক্সিস এটা, দ্বিতীয়টা 45 ডিগ্রি কোণে আছে, মোটামুটি এরকম ভাবে আছে। এটার সঙ্গে 45, তাহলে নির্গত তীব্রতা কত হবে। এখানে আছে অসমবর্তিত আলো, এটার তীব্রতা হলো I0। তাহলে এখান থেকে কি হবে, প্রথম কাজ করব 1/2 রুল। তাহলে এখানে যে নির্গত হবে তার তীব্রতা কত হবে, এটার তীব্রতা হলো I0/2। আর এখানে অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 45 ডিগ্রি। তাহলে ম্যালাস ল কাজে লাগাতে হবে। এখানে তীব্রতা যদি I হয়, তার তীব্রতা যদি I ধরি, তাহলে I কত হবে, দুটো পোলারাইডের ভেতর দিয়ে যাওয়ার পর যে তীব্রতা I সমান তাহলে হবে I0/2 cos স্কয়ার 45 ডিগ্রি ম্যালাসের সূত্র অনুসারে। তাহলে অসমবর্তিত থেকে হলো এটা সমবর্তিত। তাহলে ম্যালাস ল সমবর্তিত আলোর ক্ষেত্রে কাজে লাগবে। I0/2 into half, that is I0/4। তাহলে অন্তিম তীব্রতা হবে I0/4। ব্যতিচার অপবর্তনের পার্থক্য দেখে নেবে। একক রেখাচিত্র পরীক্ষায় কৌণিক বেগ অপবর্তনের ভিডিও ক্লাসে পেয়ে যাবে। নিকল প্রিজম কি এটাও বলে দেওয়া আছে। আচ্ছা, এবার চলে আসছি 17 অথবা বি। হীরকের প্রতিফলন তলে একটি রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হলো এবং প্রতিসরণ কোণ হলো 12 ডিগ্রি। তাহলে হীরকের সমবর্তন কোণ কত?
মিউ কত আমরা কি জানি, tan আইপি, আইপিটা হলো সমবর্তন কোণ, সমান মিউ সমান sin i বাই sin r। আপতন কোণ দিয়েছে 60 ডিগ্রি, তাই sin 60, আর প্রতিসরণ কোণ দিয়েছে 12 ডিগ্রি, তাহলে sin 12। তাহলে আইপি কত চলে আসছে, tan ইনভার্স sin 60, হিসাব করে নেবে, এটা আমি করছি না হিসাব, বাই sin 12, হিসাব করে উত্তরটা লিখে নেবে কত ডিগ্রি উত্তর আসছে। আচ্ছা, আলোর অপবর্তনের ঘটনা আলোর কোন প্রকৃতি সম্পর্কে তথ্য দেয়। আলো হচ্ছে আলোর যে তরঙ্গ ধর্ম সেটা আমরা বুঝতে পারি। আলোর তরঙ্গ ধর্মকে প্রকাশ করে আলোর অপবর্তন। তো মডেল 9 বড় প্রশ্ন সব কমপ্লিট। আশা করি তোমাদের ভালো লাগছে এভাবে প্রশ্নগুলো করতে, তোমরা করেও নেবে। এরপরে এমসিকিউ আছে, এসিকিউ আছে, এগুলো একটু করবে। এমসিকিউ গুলোতে উত্তর পেয়ে যাচ্ছে। এসিকিউতে কি বলেছে, আই দৈর্ঘ্যের একটি ধাতু পরিবাহী বি চুম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল হলো, আবিষ্ট তড়িৎচালক বল কত। যদিও এটা সিলেবাসে নেই, বিএলভি হবে, বিএলভি সাইন থিটা, থিটা কোণে গেলে। আচ্ছা, একটি তড়িৎবাহী এলিমেন্ট আইডিএল চুম্বক ক্ষেত্রের সঙ্গে বি চুম্বক ক্ষেত্রে রাখা হলো, কত বল কাজ করবে, আই ডিএল ক্রস বি। কোন শর্তে বল শূন্য হবে, যদি থিটাটা 0 ডিগ্রি হয়, সমান্তরাল হলে শূন্য হবে। ফোর্সটালে কত হলো, বলের মানটা কত হলো, আই ডিএল ক্রস বি, মানে আই বি আই ডিএল সাইন থিটা। থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে বলের মানটা শূন্য হবে। আচ্ছা, আলোর অপবর্তন ঘটার প্রয়োজনীয় শর্ত কি, আলোর যে প্রতিবন্ধক থাকবে সেটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের যে মান, ক্ষুদ্র মানের তরঙ্গ দৈর্ঘ্যের তার ক্ষেত্রে তার যে ডাইমেনশন, যা মাত্রা, সেটার একটা প্রতিবন্ধক। তীক্ষ্ণ প্রান্তযুক্ত প্রতিবন্ধককে অতিক্রম করলে তার গতিপথ বেঁকে যায়। ঠিক আছে, প্রতিবন্ধকটাকে তীক্ষ্ণ প্রান্তযুক্ত এবং ক্ষুদ্র মাত্রার হতে হবে, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমতুল্য। আচ্ছা, কোন প্রতিসম লেন্সের অক্ষের সঙ্গে লম্বভাবে তাকে যদি ছেদ করা হয় তাহলে প্রকাশ দৈর্ঘ্য কত গুণ হবে, দ্বিগুণ হয়ে যাবে। যদি দুটো ভাগে আমরা ভাগ করি, লেন্সকে যদি এইভাবে কাটি, লেন্স আছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে বলছি এইভাবে। তাহলে এই দুটো লেন্সের যা প্রকাশ দৈর্ঘ্য, মানে এটা যদি f ধরি তাহলে এটার প্রত্যেকটা হলো f ড্যাশড, তাহলে 1/f ইকুয়ালস টু 1/f ড্যাশড প্লাস 1/f ড্যাশড, তাহলে আসছে 2/f ড্যাশ, তাহলে f ড্যাশ চলে এলো 2f। তাহলে ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যাবে, প্রতিসমভাবে কেটে ফেলবে। অবতল দর্পণের সমীকরণ ব্যবহার করে সমতল দর্পণের শর্ত কিভাবে দেখাবে। সমতল দর্পণের ক্ষেত্রে ফোকাস হচ্ছে অসীমে, তাহলে 1/v প্লাস 1/u, 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। সমতল হলে একটা হবে অসীম, তাহলে এটা হয়ে গেল 0, তাহলে v সমান আসছে -u। তাই জানি সমতল দর্পণে বস্তু আর প্রতিবিম্ব দূরত্ব একই দূরে থাকে দর্পণের সাপেক্ষে এবং অসৎ বিম্ব হয়। আচ্ছা, ফ্রনহফার রেখার সৃষ্টির কারণ কি, সৌর বর্ণালীর যে শোষণ সেটাই হচ্ছে ফ্রনহফার রেখার উৎপত্তির প্রধান কারণ। সৌর বর্ণালী যখন কোনো সূর্যের ভেতরে যে গ্যাসীয় মণ্ডল আছে সেই গ্যাসীয় মণ্ডল অতিক্রম করে সূর্যের আলো আসে, তার ভিতর কিছু কিছু তরঙ্গ দৈর্ঘ্য শোষিত হয়ে যায় গ্যাসীয় মণ্ডল দ্বারা, তার ফলে সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা দেখতে পাই না, বা সেখানগুলো মোটা কালো দাগ সৃষ্টি হয় সৌর বর্ণালীর ক্ষেত্রে। সেই মোটা কালো দাগগুলোকে বলা হচ্ছে ফ্রনহফার রেখা। ঠিক আছে, তো প্রশ্নগুলো বললাম। তোমাদের এমসিকিউতে কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি নিশ্চয়ই করিয়ে দেবো। তো তার আগে তোমরা বড় প্রশ্নগুলো রেডি করো। এরপরে আমাদের মডেল 10 আছে, এরপরে আমরা ছায়া প্রকাশনিক টেস্ট পেপার সেটাও সমাধান করানোর চেষ্টা করব। তোমরা দেখতে থাকো এবং প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, ভালো করে প্রত্যেকে পড়ে নেবে। ঠিক আছে, আজকে এখানে বলে শেষ করি, আবার সামনের দিন নতুন বা পরবর্তী মডেল নিয়ে আমি চলে আসবো।